জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু RREI RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাতে মাত্র আর কয়েকদিন পরীক্ষাকে, হাতে মাত্র আর কয়েকদিন। WBHS 4 সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2026 আমরা টার্গেট করেছি। কি আমরা নাটক টার্গেট করেছি। এতক্ষণ আমরা কি পড়লাম, আমি ইউটিউবে সিরিজ চালু করেছি। কি সিরিজ? যে তোমাদের টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সেই প্রশ্নগুলো কিন্তু ইউটিউবে করানো হচ্ছে RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে। এখানে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে, শুধুমাত্র প্লে লিস্টে পাবে। ঠিক আছে, আলাদা করে প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টে পেয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, হ্যাঁ। তো আজকে যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। এই ডাকঘর নাটক থেকে, স্যার নাটকটা অনেক বড়, তো এখান থেকে স্যার কোন বিষয়গুলো পড়ব? নাটক অনেক বড়। একটু আগে একজন কমেন্ট করলো, স্যার নাটক থেকে কি করব? নাটক স্যার অনেক বড়। ভাই নাটকটা একটু বড় হবে। আর রবীন্দ্রনাথ নাটক পড়লে কি ইন্টারেস্টিং ভাই, বলে বোঝাতে পারবো না। অসাধারণ, অসাম। তো WB4 সেমিস্টার বেঙ্গলি ডাকঘর নাটক, আজকের আমাদের টপিক হচ্ছে ডাকঘর নাটক। এই ডাকঘর নাটক থেকে যে প্রশ্নগুলো পড়ব সেই প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এর বাইরে কিন্তু আসবে না, এর বাইরে কিন্তু আসবে না। এর আগে যে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3-তে যেগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু এসেছিল। অফলাইন স্টুডেন্ট যারা আছো তোমরা জানো যে রানা স্যার যেগুলো দেয় ওগুলোই আসে, ওর মধ্যেই পরীক্ষা আসে, ওর বাইরে কিন্তু পাবে না, ওর বাইরে কিন্তু আসবে না, ওগুলোই আসবে। তো চিন্তা করার কোনো কারণ নেই, প্যানিক করার কোনো কারণ নেই। ওকে, তো তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন আছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তোমার যে আরও বন্ধুবান্ধব আছে তারা যেন এই সুবিধাটা পায়। আজকে টপিকটা শুরু করা যাক। ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। তাহলে কোন প্রশ্নগুলো করব আমরা? দেখো, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে প্রশ্নটা দেখো, কি প্রশ্ন? ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা কিন্তু পড়বে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নগুলো আমি দিয়েছি এর মধ্যে আসবে, এর বাইরে আসবে না। এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এর বাইরে কিন্তু আসবে না, তোমরা রেডি করো। তারপর দেখো, তারপরে প্রশ্নটা কি দেখো, আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। বক্তা দাঁড়াবার জো নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যে যেরূপ সখ্য বা স্থাপন হতে দেখা গিয়েছিল তা পরিচয় দাও। বুঝতে পারছো? নাটকটা পড়লে তোমরা অবশ্যই লাইনগুলো ধরতে পারবে। লাইন বাই লাইন প্রশ্ন করা আছে। কি বলছে? আমার কি দাঁড়াবার জো আছে, বেলা বয়ে যায় যে। বক্তার দাঁড়াবার জো নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে যেরূপ সখ্যতা স্থাপন হয়েছিল। সখ্যতা মানে কি? বন্ধুত্ব। সখ্য মানে কি? বন্ধুত্ব হতে দেখা দিয়েছিল, দেখা গিয়েছিল, তার পরিচয় দাও। প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু রেডি করো প্রশ্নগুলো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো কি আছে। মাধব দত্তের বড় বড় মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এ থেকে বক্তার মানসিকতার পরিচয় দাও। তাহলে দেখো এখানে, আর তারপর অথবা একটা প্রশ্ন আছে কি, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছে, এখানে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? যে না, এই প্রশ্নগুলো দেখো। তারপর প্রশ্নটা দেখো কি, মাধব দত্তের অনেক বড় বার হয়েছে দেখছি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি?
এর থেকে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? এই প্রশ্নটা রেডি করো, ঠিক আছে? অথবা দেওয়ার একটা প্রশ্ন দেখো, এই প্রশ্ন যদি না আসে এই প্রশ্নটা আসবে, এটা লাইন তুলে প্রশ্ন, দুটোই লাইন তুলে প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার কাছে আছে আমি তার বন্দোবস্ত করছি। রাজার চিঠি বলতে কি? এখানে পরমাত্মা। রাজার চিঠি বলতে কি? এখানে পরমাত্মা। আমাদের ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের কথা বলা হয়েছে। ঈশ্বর মানে কি? পরমাত্মা। এই পরমাত্মার কথা এখানে বলা হয়েছে। পরমাত্মার সঙ্গে যে সংযোগ, সেই সংযোগের কথা বলা হয়েছে। অমল একটা নিষ্পাপ চরিত্র, মেন চরিত্র, নায়ক চরিত্র হচ্ছে অমল, কিন্তু তার যে মানে নাটকটা পড়তে পড়তে তোমার চোখে জল চলে আসবে, যে এরকম একটা নাটক, এতটা করুণ ট্র্যাজেডি। তারপর দেখো বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছে, এখানে এখানে কোন এখন কোন মনোভাবের প্রকাশ ঘটেছে, ঠিক আছে? এই যে প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে তোমরা, বুঝতে পারলে? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি রেডি করো প্রশ্নগুলো, বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ, অথবা দিয়ে দেখো, ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ, মন্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু অথবা দিয়ে আছে, তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারলে? প্রশ্নগুলো কিন্তু রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে, ডাকঘর নাটক অনুসরণে দইওয়ালার চরিত্র দইওয়ালা গ্রামের যে পরিচয় পাওয়া যায়, এখানে দইওয়ালার চরিত্র কি? দইওয়ালার চরিত্র, এই দইওয়ালার চরিত্রটি আলোচনা করো। ওকে, দইওয়ালার যে চরিত্র ছিল সেই চরিত্রটা আলোচনা করো। হ্যাঁ, দইওয়ালার যে চরিত্র, কার চরিত্র? এখানে দইওয়ালার চরিত্র আলোচনা করতে বলছে। কার চরিত্র? দইওয়ালার চরিত্র। দইওয়ালার চরিত্র রেডি করো। ওকে, এটা এরকম যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় কিন্তু তোমরা ঘাবড়াবে না, এটা দইওয়ালার চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, না ভুলবো না, না ভুলবো না দেখো মনে থাকবে, না ভুলবো না দেখো মনে থাকবে, এই উক্তিটির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই উক্তিটির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। না ভুলবো না দেখো মনে থাকবে, এই উক্তিটির আলোকে বক্তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আলোচনা করো। এখানে কে উক্তিটি কে করেছিল, তার চরিত্র আলোচনা করো, বুঝতে পারলে? তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি আলোচনা করো। ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্রটি আলোচনা করো। এখানে ঠাকুরদা এই গল্পে, এই নাটকে দেখতে পাবে যে ঠাকুরদার চরিত্রটি এই অভিনয় করেছিল কে? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ডাকঘর নাটকের স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকটি কি করেছিল? এই নাটকটির অভিনয় করেছিল। তারপরে প্রশ্ন দেখো, যে তারপরে প্রশ্ন কি আছে, প্রশ্ন দেখতে পাচ্ছ, মানে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমি বলছি ডাকঘর নাটক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো আসবে, এর বাইরে কিন্তু আসবে না। তোমরা প্রশ্নগুলো রেডি করো, হাতে মাত্র আর কয়েকটা দিন, এখন শুধু রিভিশন করো, তোমরা শুধু এখন রিভিশন করো। তারপরে প্রশ্ন দেখো, অনেকে কমেন্ট করছো যে স্যার শুধু চরিত্র। হ্যাঁ চরিত্র, যেগুলো দিচ্ছি ওগুলোই পড়ো, ওর বাইরে কিন্তু আসবে না। দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঠিক আছে? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, যেগুলো দিচ্ছি ওগুলোই পড়ো, এর বাইরে প্রশ্ন আসবে না। রানা স্যার যা দিয়েছে তার মধ্যে এসছে, রানা স্যার যা দিয়েছে তার মধ্যে এসছে, এর বাইরে কিন্তু আসেনি। দীর্ঘ অভিজ্ঞতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এর আগের যে আমাদের ছাত্রছাত্রী ছিল তাদের পূর্ব হিস্ট্রি থেকে দেখে নাও। হ্যাঁ, বাংলাতে টপ করেছে, ঠিক আছে? হ্যাঁ, বাংলাতে টপ করেছে, এমনকি 95, 96, 97, 98, 99 পর্যন্ত, 100 পর্যন্ত পেয়েছে বাংলাতে। আমরা 40-এ 40 কেন পাবো না? আমরা 40-এ 40 কেন পাবো না? অবশ্যই আমরা 40-এ 40 পাবো, আমরা অবশ্যই 40-এ 40 পাবো। এই 40-এ 40 পেতে গেলে দরকার হলে আমাকে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হয় পরীক্ষা হলে, তৃতীয় বিশ্বযুদ্ধ করব। কিভাবে? লিখাতে তৃতীয় বিশ্বযুদ্ধ, আমাকে লিখতে হবে, হাতের লেখা ভালো করবে, সুন্দর করবে, ঠিক আছে? হাতের লেখা সুন্দর করে লিখবে, কোনো বানান ভুল করবে না, তাহলে তোমাকে পরীক্ষাতে ফুল নাম্বার দেবে। যে পরীক্ষক খাতা দেখবে, দেখো আমরা সবাই সৌন্দর্যের পিপাসু, আমরা সবাই সৌন্দর্য পছন্দ করি,
যে মানুষটা সৌন্দর্য, দেখতে সুন্দর, ঠিক আছে, তার খাতাটা সুন্দর, যদি খাতা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই তোমাকে ভালো নাম্বার দেবে, কোনো বানান ভুল না থাকলে। তোমার নাম্বার কাটার যেন অপশন না থাকে। আর হ্যাঁ, খাতা সবসময় চারদিকে মার্জিন, বাংলা পরীক্ষায় খাতা সবসময় চারদিকে মার্জিন করবে, বুঝতে পারলে? স্যার অনেক টাইম লাগবে, হ্যাঁ টাইম তো লাগবে বাবু, একটা পেজ 1 ঘন্টা কতক্ষণ লাগবে? তো তোমার 5 মিনিট ধরলাম, তুমি কত কত সময় ইনভেস্ট করে দিচ্ছ অন্য জায়গায়, আর 5টা মিনিট পরীক্ষার হলে সময় দিতে পারবে না? শোনো, তোমাদের আমি বলছি, এর আগের খাতা অনেকে দমড়ে নেই, তোমরা কিন্তু খাতা দমড়াবে না, তোমরা সুন্দর করে চারদিকে দাগ টানবে, সুন্দর করে। হ্যাঁ, আমার সাথে যারা পড়তো, আমার যে বান্ধবীরা থাকতো, আমি লিখতাম, ঠিক আছে, আমি লিখতাম, ওদের ভাই খাতা নোট লেখার পর দেখছি সুন্দর করে ফুল আঁকছে, সুন্দর করে একটা একটা করে ফুল আঁকছে। ভাই এরা কোথা থেকে আছে, এরা আর্টিস্ট কি আদৌ? মানে এত সুন্দর ফুল আঁকছে, হাতে লিখে এত সুন্দর, কিন্তু ওরা যে মানে লেখা কমপ্লিট, সুন্দর করে খাতার কোনাতে একটু একটু এইভাবে এইভাবে একটু ফুল এঁকে দিল, চলো ফুল এঁকে দিল, ঠিক আছে, ফুল এঁকে দিল, এভাবে ফুল এঁকে দিল। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতাম পড়াশোনা কেমন হচ্ছে, আরে পড়ি না। তো যে বলবে পড়ি না সে কিন্তু পড়ছে। তোমাদের বন্ধু বান্ধব অনেক আছে বলবে আরে পড়াশোনা হয় না, পড়াশোনা পড়তে ভালো লাগে না, তো ওরাই কিন্তু পড়ছে, ঠিক আছে? তোমাকেও পড়তে হবে, তোমাকে পড়তে হবে, তুমি না পড়লে ভালো রেজাল্ট হবে না, তোমাকেই পড়তে হবে, আর নয় ভয়, ঠিক আছে? যেগুলো প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো। দেখো কি চরিত্র, দেখো ডাকঘর নাটকে মাধব দত্ত চরিত্রটি আলোচনা করো, ডাকঘর নাটকে মাধব দত্তের চরিত্র আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওকে? তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে সাংকেতিক নাটক হিসেবে কতটা সার্থক হয়েছে? সাংকেতিক, এটা একটা রূপক সাংকেতিক নাটক, ডাকঘর নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক। ডাকঘর নাটকটা কি নাটক? ডাকঘর নাটকটা হচ্ছে রূপক সাংকেতিক নাটক। এই রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন দেখো, সে যে ভারী আশ্চর্য জায়গা, সে ভারী আশ্চর্য জায়গা, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন? সেই জায়গার বর্ণনা বক্তা কিভাবে দিয়েছেন তা উল্লেখ করো। দেখো, সে যে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। তাহলে কি বললাম, ডাকঘর নাটকে মাধব চরিত্র, ডাকঘর নাটকের কতটা সাংঘাতিক রূপক সাংঘাতিক নাটক হিসেবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, সে ভারী আশ্চর্যের জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা দিয়ে বক্তা দিয়েছেন তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, তারপর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? কি আছে এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো? ডাকঘর নাটক অবলম্বনে তা আলোচনা করো। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো তা ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লিখো। তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, অমলের চিঠি কিভাবে পৌঁছলো রাজার কাছে তা ডাকঘর নাটক অবলম্বনে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর বাইরে কিন্তু আসবে না, এর বাইরে কিন্তু আসবে না। কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো, ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় লেখো। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে অমল চরিত্র, হ্যাঁ অমল চরিত্র, ডাকঘর নাটকে অমল চরিত্র আছে অবশ্যই। দেখো ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? ডাকঘর নাটকে অমলকে বাইরে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলে দলের যে কথোপকথন তা নিজের ভাষায় লেখা। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলে দলের যে কথোপকথন তা নিজের ভাষায় লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
বুঝতে পারলে? প্রশ্নগুলো কিন্তু রেডি করো, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু রেডি করো। তারপর শেষ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব এই প্রশ্নটা কিন্তু তোমরা বাদ দেবে না, এই প্রশ্নটা কিন্তু করবে, ঠিক আছে? কি প্রশ্ন দেখো, হুম, ডাকঘর নাটকে, ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি কিরূপ তা নিজের ভাষায় লেখো। বুঝতে পারলে? তাহলে কি প্রশ্ন বললাম, ডাকঘর নাটকে অমল চরিত্রটি কিরূপ তা আলোচনা করো। কি চরিত্র? অমল চরিত্র। দেখতে পাচ্ছ কি চরিত্র? অমল চরিত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা 100% তোমরা রেডি করবে প্রশ্নটা, 100% আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? 100% আসার সম্ভাবনা রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অমল চরিত্র, কোন চরিত্র বললাম? অমল চরিত্র। অমল চরিত্র সম্পর্কে যা জানো লিখো, এই প্রশ্নটা রেডি করবে, ঠিক আছে? যে প্রশ্নগুলো দিলাম ডাকঘর নাটক থেকে, এই প্রশ্নগুলো রেডি করো। আমাদের 40-এ 40 কেউ রুখতে পারবে না, আমাদের 40-এ 40 পেতে কেউ রুখতে পারবে না, আমাদের 40-এ 40 পেতে কেউ রুখতে পারবে না। বাংলাতে স্যার 40-এ 40 পাবো, পূর্ব অভিজ্ঞতা, পূর্ব হিস্ট্রি থেকে বলছি। আমার স্টুডেন্ট অলরেডি আগের যে 3টে সেমিস্টার, সেই সেমিস্টারগুলো তো পেয়েছে, তোমাদেরও পেতে হবে, তোমাকে পেতে হবে। হ্যাঁ, 40-এ 40 তোমাকে পেতে হবে, ঠিক আছে? তাহলে কি কি প্রশ্ন আমি রেডি করলাম, কি কি প্রশ্ন বললাম, একবার প্রশ্নগুলো দেখিয়ে দিই তোমাদের। আজকের টপিকে যে যে প্রশ্নগুলো পড়লাম সেগুলো একটু দেখে নিই। ডাকঘর নাটকের নামকরণের কতটা সার্থকতা বিচার করো। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে, বক্তা দাঁড়াবার জো নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যে সখ্যতা বা বন্ধুত্ব স্থাপন হতে দেখা গিয়েছিল তা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, মাধব দত্তের বড় বার হয়েছে দেখে, বড় বার হয়েছে দেখছি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এর থেকে বক্তার মানসিকতার পরিচয় দাও। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তা কেন, বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, এখন কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? তারপরে প্রশ্ন দেখো, ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুন হতে দেখছি, এই খুন হতে দেখেছি, সরি, ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ, মন্তব্যটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন দেখো, এই ডাকঘর নাটকে দয়ালার পরিচয় দাও বা দয়ালার চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, না ভুলবো না, দেখো মনে থাকবে, কোথায় সেই ছোট্ট মেয়েটা অমলকে বলেছিল, কাকে বলেছে? সেই ছোট্ট মেয়েটা অমলকে বলেছিল, তার যে বক্তার যে চরিত্রটা, সেই চরিত্রটা আলোচনা করা। তারপর দেখো, ডাকঘর নাটকে ঠাকুরদার চরিত্র আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে মাধব দত্তের চরিত্র আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে সাংঘাতিক নাটক হিসেবে কতটা সার্থক তা আলোচনা করো। তারপরে দেখো প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সে জায়গার যে বক্তার বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো। ডাকঘর নাটক অবলম্বন তার নিজের ভাষায় লিখো। তাহলে এখানে কার নিজের ভাষায় লিখো। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটক অবলম্বনে ও অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলে দলের যে কথোপকথন তা নিজের ভাষায় লিখো। তারপরে প্রশ্ন দেখো, ডাকঘর নাটকে অমল চরিত্র বর্ণনা করো। তারপরে প্রশ্ন যা বললাম, ডাকঘর নাটকে অমল চরিত্র বর্ণনা করো, ডাকঘর নাটকে অমল চরিত্র বর্ণনা করো। তোমরা এই প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো ডাকঘর নাটক থেকে রেডি করো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কোনো প্যানিক করবে না, নো প্যানিক, নো ভয়, শুধু পড়াশোনা করো, অনলি পড়াশোনা। হাতে মাত্র আর কয়েকদিন, এই প্রশ্নগুলো রেডি করো, এই প্রশ্নগুলো রিভিশন করো। আর হাতে মাত্র কয়েকটা দিন আছে, হাতে মাত্র আর বেশি সময় নেই, হাতে মাত্র কয়েকদিন আছে। তো তোমরা প্রশ্নগুলো রেডি করো আর পড়াশোনা করো মন দিয়ে। ওকে, থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ। আর তোমরা যারা আছো নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট এবং তোমাদের সাবস্ক্রাইব, এইটুকুই অনুপ্রাণিত হই। হ্যাঁ, তোমাদের জন্যই সব কিছু রান্না, শুধু তোমাদের জন্যই, তোমাদের কথা ভেবে চিন্তা ভাবনা করেই কিন্তু
এই অনলাইন প্ল্যাটফর্মে আসা, তোমাদের অনুরোধে, একমাত্র তোমাদের অনুরোধে আসা, জানলে, অনলাইন প্ল্যাটফর্মে। তো যারা যারা নতুন আছো তারা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।